আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি পদার্থবিজ্ঞানের 9 এর ক্লাস 9 10 এর গতি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। এই অধ্যায়টিকে আমি দুইটি ভাগে ভাগ করেছি। প্রথম পার্টটি আজকে আমি এখানে সমাপ্ত করব, আর দ্বিতীয় পার্টটি আমি অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের মাঝে নিয়ে আসব ইনশাআল্লাহ। তো আসো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস ফিজিক্সের গতি অধ্যায়টি, অর্থাৎ মোশন অধ্যায়টি আজকে আমরা দেখব। তো আমরা গতি বলতে আসলে কি বুঝি, সেটা আমাদেরকে এই অধ্যায়টি সম্বন্ধে যদি আমরা ভালো মতো স্টাডি করি, তাহলে গতির প্রকৃতি, গতির প্রকারভেদ এবং গতি সম্পর্কিত যে বিভিন্ন ধরনের রাশি রয়েছে এবং তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে, সেইগুলো নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। তো আমরা যদি নরমালি কোনো কিছু চিন্তা করি যে একটা বই টেবিলের উপরে আছে, তাহলে এটাকে আমরা নরমালি কি বলি? এটা একটা স্থির বস্তু। অথবা একটা চেয়ার আছে, একটা আপেল আছে পড়ে আছে, তো সেগুলোকে আমরা বলি স্থির বস্তু। আবার যদি কেউ সাইকেল চালিয়ে যায়, অথবা কেউ দৌড় দেয়, অথবা কেউ সাঁতার কাটে, এগুলোকে আমরা কি বলি? একটা গতিশীল বস্তু। গতিশীল বস্তুর অনেক উদাহরণ রয়েছে, যেমন গাড়ি চলছে, রকেট চলছে, এমনকি আমাদের পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে, এটাও একটা গতির উদাহরণ। তো আমাদের চারপাশে বিভিন্ন ধরনের গতি আছে। তো এই গতিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করি আমাদের আজকের অধ্যায় গতি। তো আমরা চলে আসলাম গতি অধ্যায়ে। তো গতি বুঝতে হলে আমাদেরকে গতির বিপরীতই হচ্ছে স্থিতি, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। তো আমরা প্রথমে শিখব স্থিতিটা কি। স্থিতি সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেটি স্থির। এই ঘটনাকে আমরা বলি স্থিতি। যেমন টেবিলের উপরে বই আছে। আর গতিটা কি? গতিটা হচ্ছে সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে সেটি গতিশীল। তো আমাদের চারপাশে বিভিন্ন ধরনের গতির উদাহরণ আছে, যেমন একজন সাইকেল চালিয়ে যায়, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, শিশু দোলনাতে দোল খায় ইত্যাদি। এগুলো সবই কি? গতির উদাহরণ। এখন আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অবস্থান, আর একটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। ধরুন এইখানে এর একটা বাসা আছে, এইখানে একটা স্কুল আছে। তো আমরা যদি বলি এই স্কুলের অবস্থানটা কোথায়, তো এই স্কুলের অবস্থানটা নির্ণয় করতে হলে এখানে আরো অনেক বাসা আছে। এখানে আরো অনেকগুলো বাসা আছে। তো এই স্কুলের অবস্থানটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই এক একটা বাসা থেকে স্কুলটা দূরত্ব এবং দিক কিন্তু আলাদা। তো তখন আমাদেরকে কি করতে হয়? যেকোনো একটি বিন্দুকে ধরে নিতে হয়। তো আমরা ধরে নিলাম এই বাসা থেকে স্কুলের দূরত্বটা আমরা নির্ণয় করব। তো এখান থেকে এটার দূরত্ব আমি ধরে নিলাম ১ কিলোমিটার। ১ কিলোমিটার। এবং এটার দিক ধরে নিলাম পশ্চিম দিক। পশ্চিম দিক। তাহলে এই স্কুলটির অবস্থান নির্ণয় করতে গেলে আমাকে একটা প্রসঙ্গ বিন্দু লাগছে, এবং সাথে শুধু দূরত্ব না, দিকটাও লাগছে। তখন আমি স্কুলের অবস্থানটা একদম স্পষ্টভাবে বুঝতে পারছি যে এর থেকে পশ্চিম দিকে ১ কিলোমিটার দূরে স্কুলের অবস্থান। তাহলে কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের একটি প্রসঙ্গ বিন্দু লাগে, যে বিন্দুর সাপেক্ষে আমরা ওই বস্তুর অবস্থান নির্ণয় করি। ঠিক আছে? এখন এই প্রসঙ্গ বিন্দু স্থিরও হতে পারে, চলনশীলও হতে পারে। এটা একটু ব্যাখ্যা করি। সাপোজ এটা একটা ট্রেন। তো এই ট্রেনটা গতিশীল আছে। এটা টি টি1 টাইমে এখানে ছিল, টি2 টাইমে এখানে চলে গেল। তো এর ভিতরে দুইজন ব্যক্তি বসা আছে। ট্রেনের মধ্যে দুজন ব্যক্তি বসা আছে।
আর এইখানে স্টেশনে একটা লোক দাঁড়িয়ে আছে। এখন সে দেখতে পাচ্ছে যে এই ট্রেনের যে ২ টা ব্যক্তি আছে যারা বসে আছে, তারা খুবই দ্রুত গতিতে তাকে পাস করে চলে যাচ্ছে। কিন্তু যে ট্রেনের মধ্যে একজন এখানে বসে আছে, আরেকজন এখানে বসে আছে। একে দেখছে স্থির, একে দেখছে একে স্থির। কিন্তু যে স্টেশনে দাঁড়িয়ে আছে সে কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে যে এও গতিশীল, এও গতিশীল। তার মানে কি? তার মানে হচ্ছে যে এর সাপেক্ষে এরা দুজনই গতিশীল। আবার এর সাপেক্ষে এ স্থির এবং এর সাপেক্ষেও অপরজন স্থির। কিন্তু আরেকজনের সাপেক্ষে এরা দুইজনই গতিশীল। তার মানে যে, যে প্রসঙ্গ বিন্দুটি আমরা ধরব, এ এখন স্থির আছে। এই স্থিরের সাপেক্ষে এরা গতিশীল। এখন ধরা যাক যে ২ টা বাস, এইটা একটা বাস, এইটা আরেকটা বাস। এমন সময় হয় না যে পাশাপাশি ২ টা আমরা ক্রস করি। তো এখানে জানলায় একজন বসে আছে, এখানে জানলায় একজন বসে আছে। তো একে দেখছে, একে দেখছে। এখন এটার গতি যদি বেশি হয়, এটার গতি একটু কম হয়, তাহলে কি মনে হবে যে এই গাড়িটা একটু হালকা জোরে যাচ্ছে। আর যে রাস্তা, এখানে রাস্তা আছে, রাস্তায় যদি কেউ একজন এদেরকে দেখে তখন দেখবে যে ২ টা গাড়ি অনেক দ্রুত বেগে যাচ্ছে। কিন্তু এর সাপেক্ষে এ কি হচ্ছে? অনেক আস্তে যাচ্ছে। কেন? কারণ এও গতিশীল, এও গতিশীল। কিন্তু এর গতির চেয়ে এর গতিটা একটু বেশি থাকার কারণে যতটুকু বেশি আছে গতি, সে তাকে ওই অতটুকু গতিই বেশি মনে করছে। অর্থাৎ অতটুকু গতিশীলই মনে করছে। আর যে দাঁড়িয়ে আছে তার গতি তো 0। তো সে কিন্তু এই দুজনকেই অনেক দ্রুত গতিতে পাস হতে দেখতে পাচ্ছে। তো এখন কিন্তু একটা বাসের মধ্যে যদি ২ জন, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে। এই ২ জন ২ জনকে কিন্তু স্থির চিন্তা করছে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? এরা ২ জনই বাসের মধ্যে গতিশীল। তার মানে আমরা যদি প্রসঙ্গ বিন্দুটাকে স্থির চিন্তা করি, কোনো কিছুই, যেকোনো জিনিস, যেকোনো জিনিস যদি আমরা স্থির চিন্তা করি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে, যে জিনিসটাকে আমরা স্থির মনে করছি, হয় সেটা আমরা যে গতিতে চলছি ওই বস্তুটিও সেই গতিতেই চলছে, অথবা স্থিরও হতে পারে। তো এখন আমরা দেখি যে পৃথিবীতে কোনো গতি এমন আছে কিনা যেটা পরম গতি বা পরম স্থিতি বলে কিছু আছে কিনা। তো মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক। কোনো গতি পরম নয়, কোনো স্থিতি পরম নয়। এখন আমরা জানি যে আমরা পৃথিবীতে বসবাস করি, এটা হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবী পৃষ্ঠে আমাদের বসবাস। তো এই পৃথিবীটা অল টাইম সবসময় কি করছে? ঘুরছে। এটা যদি সূর্য হয়, তো এই পৃথিবীটা কি হচ্ছে? এই সূর্যের চারপাশে অল টাইম গতিশীল। তাহলে আমরা এখানে যে ব্যক্তিটি এখানে দাঁড়িয়ে আছি আমি, আমি নিজেকে স্থির মনে করলেও যেহেতু পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরছে, এটা যদি সূর্য হয়, এটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠের উপরে আমাদের যা কিছু আছে, বিল্ডিং, ঘর-বাড়ি এবং আমরা সবাই কি হচ্ছে? অল টাইম গতিশীল আছি। তার মানে এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা ঘূর্ণনশীল না। এমনকি যে কেন্দ্রটা আছে, একে তো পৃথিবী নিজের এই কেন্দ্রের চারপাশে ঘুরছে, আবার এটা পুরাটা পৃথিবীটাই এই সূর্যের চারপাশে ঘুরছে। তার মানে পৃথিবীতে কোনো কিছুই স্থির না, সবকিছুই কি গতিশীল। সবকিছু পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুই গতিশীল। তাহলে আমরা যখন কোনো কিছু পরিমাপ করি বা উম সেটার গতি নির্ণয় করি, তাহলে আমরা যে প্রসঙ্গ বিন্দুটা নিব, সেই প্রসঙ্গ বিন্দুটাও কি? গতিশীল। তো এই কারণে যেহেতু গতিশীল, তো এই গতির সাপেক্ষে আমরা আরেকটা গতি নির্ণয় করছি। সুতরাং পৃথিবীতে কোনো গতিই পরম গতি নয়। সব গতি আপেক্ষিক এবং স্থিতিও এরকম। যদি ২ টা জিনিস সেম বেগে চলে, তখন আমরা এই ২ টাকে স্থির চিন্তা করি। কিন্তু বাস্তবে হচ্ছে ২ টাই গতিশীল। তাহলে
আমরা বলতে পারি মহাবিশ্বের, এবং মহাবিশ্ব মানে কি? সূর্য নিজে ঘুরছে, তারপরে গ্যালাক্সিও ঘুরছে। তাহলে পৃথিবীতে সারা মহাবিশ্বে এমন কোনো জিনিস নাই যেটা স্থির আছে, যার সাপেক্ষে আমি কোনো কিছু নির্ণয় করতে পারবো। সো আমাদের মহাবিশ্বে যত গতি আছে, যত স্থিতি আছে, সবকিছুই আপেক্ষিক, কোনো কিছুই পরম নয়। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা শিখব বিভিন্ন প্রকার গতি। গতি একটা আছে সরলরৈখিক গতি, ঘূর্ণায়ন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। তো আমরা এই গতিগুলো নিয়ে আলোচনা করব। সরলরৈখিক গতি যেটা, সেটা কোনো কিছু যদি সরলরেখার উপর চলাচল করে তাহলে তার গতিটি হচ্ছে সরলরৈখিক গতি। অর্থাৎ যদি একদম সরলরেখা বরাবর চলে, যেমন আমরা যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে ফেলি, তো বস্তুটি কি হয়? নিচের দিকে যখন নামে তখন এটা একদম সরলরেখা বরাবর নামে। তো এই গতিটাকে আমরা কি বলতে পারি? সরল রৈখিক গতি। ঠিক আছে? আর ঘূর্ণায়ন গতি কি? যদি একটি বস্তু নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলে ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতির উদাহরণ কি হতে পারে? যেমন আমরা যদি একটা সুতার মাথায় একটা ঢেল বেঁধে এটাকে যদি চারপাশে ঘুরাই, এইভাবে যদি ঘুরে মাথার উপর দিয়ে, তাহলে কি হবে? এটা যে গতিটা হবে সেটা হবে ঘূর্ণায়ন গতি। কারণ কি? এই বিন্দু থেকে সম দূরত্বে বৃত্তাকার পথে কি হচ্ছে? সেটা ঘুরছে। তাহলে সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। যেমন ফ্যান আছে এখানে, একটা ফ্যান আছে। তো ফ্যান যে ঘুরছে, ফ্যানের পাখার গতিটা কি হচ্ছে? ঘূর্ণায়ন গতি। ঠিক আছে? আর চলন গতি কোনটা? চলন গতি হচ্ছে যদি কোনো কিছু এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে সেটি হচ্ছে চলন গতি। এটা আমরা একটু ভালো করে বুঝি। সাপোজ এটা একটা বস্তু বা এটা একটা গাড়ি, চিন্তা করলাম আমরা। এটা একটা গাড়ি। তো এই গাড়িটা যদি সরলরেখা বরাবর চলে, তাহলে কিন্তু এর এই গাড়ির যে প্রত্যেকটা বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু, এই বিন্দুগুলো কি হচ্ছে? একই সময় একই দিকে মুভ করছে। অর্থাৎ এই বিন্দুটা যেদিকে যাচ্ছে, আবার এই বিন্দু যেটা আছে, এই বিন্দুটাও সেদিকেই যাচ্ছে। তাহলে এই যে গাড়ি যদি সরল পথে চলে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? চলন গতি। কিন্তু আঁকা-বাঁকা পথেও চলন গতি পাওয়া যায়। কিন্তু সেটা খুবই কঠিন। কেন কঠিন? সেটা একটু বুঝাই। যে এই বস্তুটি যদি এইভাবে চলতে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে এইটুক ঠিক আছে। কিন্তু যখন এখান থেকে এখানে আসছে তখন এই বিন্দুটি এইদিকে দিছে, এই বিন্দুটা এইদিকে যাচ্ছে, এই বিন্দুটা আ আ এইদিকে যাচ্ছে। হ্যাঁ? তো এটা কি হচ্ছে না? তখন আর মানে একই সময়ে একই দিকে যাচ্ছে না। একমাত্র তখনই যেতে পারে যদি এটা প্যারালাল যায়। প্যারালাল মানে এইরকম। যদি এইরকম প্যারালাল হয় তাহলে সেটা চলন গতি হতে পারে। কিন্তু যদি এমন আঁকা-বাঁকা হয়ে যায়, সাপোজ এটা এরকম আছে, তারপরে এরকম আছে, এরপরে হয়ে গেল এইরকম। তাহলে আর এটা কি হলো না? এটা আর প্যারালাল থাকছে না। প্যারালাল না থাকলে এটা কি হয়ে যাবে? এটা চলন গতি হবে না। একমাত্র চলন গতি হতে হলে প্যারালাল যদি থাকে তাহলে হতে পারে। তো আমরা যেটা চিন্তা করব যে কোনো একটা বস্তুর প্রত্যেকটি কণা যদি একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি। আর পর্যাবৃত্ত গতি কি? একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর গতিটির পুনরাবৃত্তি হবে। মানে একইভাবেই সে একটা নির্দিষ্ট সময় পর এ যে যে গতিটা অতিক্রম করছে সেই গতির মতোই আবার পুনরাবৃত্তি হবে। তবে সেই গতিটিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। আর যে সময়কাল পর পর পুনরাবৃত্তি ঘটে সেই
সময়টাকে আমরা বলবো কি পর্যায়কাল। ঠিক আছে? পর্যায়বৃত্ত গতিতে চলনশীল একটি বস্তুকণা তার গতিপথের প্রত্যেকটি বিন্দুকে এক পর্যায়কাল পর পর একই বেগে অতিক্রম করে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতিতে চলনশীল একটি বস্তুকণা তার গতিপথের প্রত্যেকটি বিন্দুকে এক পর্যায়কাল পর পর একই বেগে অতিক্রম করে। যেমন একটা বাচ্চা যদি দোল খায়, এইভাবে দোল খাচ্ছে। ঠিক আছে না? এভাবে দোল খাচ্ছে। তাই এটা একটা কি পর্যায়বৃত্ত গতি। আবার পৃথিবী সূর্যের চারপাশে যে ঘুরছে, এটা সূর্য, এটা পৃথিবী, এটা একটা কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি যে বৃত্তাকার হতে হবে এমন কোনো শর্ত নেই। ঠিক আছে? তারপরে ঘড়ির কাঁটার গতি। আমাদের যে ঘড়ি থাকে, সেই ঘড়ির যে কাঁটা থাকে, মিনিট, সেকেন্ড, ঘন্টা, এই কাঁটাগুলো কি? এটাও পর্যায়বৃত্ত গতির উদাহরণ। ঠিক আছে? এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের অর্থাৎ পর্যায়বৃত্ত গতিরই একটা শাখা হচ্ছে সরল স্পন্দন গতি। অর্থাৎ সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয়। অর্থাৎ এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার একটা সময় এই পাশে গতি থাকবে, আরেকটা সময় এই দিকে গতি থাকবে। তা যে নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে এই গতিশীলতা তৈরি হয়, সেটাকে বলা হয় সাম্যবিন্দু। গতি পাশের উভয় পাশের শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি থাকে 0 এবং সাম্যবিন্দুতে সর্বোচ্চ দ্রুতি থাকে। এখন আমরা যদি একটা সুতার মাথায় যদি একটা ঢেল বেঁধে আমরা যদি হাত দিয়ে এইখানে নিয়ে আসি, নিয়ে আসলে কি হবে? এটা এভাবে এই পর্যন্ত আসবে। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে তার সাম্যবিন্দু। এই বিন্দুকে কেন্দ্র করে সে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। তো কি হচ্ছে দেখো, এখান থেকে গতি শুরু হলো, আস্তে আস্তে গতি বাড়তে থাকে, বাড়তে এই বিন্দুতে গতি সর্বোচ্চ থাকে। ঠিক আছে? দ্রুতি সর্বোচ্চ থাকে এবং এখান থেকে আস্তে আস্তে কমতে থাকে, কমতে এখানে এসে কি হয়ে যায়? দ্রুতি শূন্য হয়ে যায়। শূন্য হওয়ার পরে সে আবার ব্যাক করা শুরু করে। এখান থেকে আস্তে তখন দ্রুতি বাড়তে এইখানে যখন আসে, তখন তার দ্রুতি ম্যাক্সিমাম থাকে এবং যখন সে এই সাম্যবিন্দুকে ক্রস করে, তখন তার দ্রুতি কমতে থাকে, কমতে এখানে এসে আবার 0 হয়ে যায়। তো এই ঘটনাটি চলতে থাকে। তো এইটা হচ্ছে সরল স্পন্দন গতি। ঠিক আছে? সরল স্পন্দন গতি আরো উদাহরণ আছে। যেমন হচ্ছে একটা যদি এটা একটা স্প্রিং এর উপরে আমি একটা বস্তু যদি টান দিয়ে ছেড়ে দিই, তাহলে কি হবে? স্প্রিং এ এটা দুলতে থাকবে, এভাবে দুলতে থাকবে। তো এটাও একটা সরল স্পন্দন গতির উদাহরণ। ঠিক আছে? তো আমরা গতির বিভিন্ন ধরনের গতির প্রকারভেদ জানলাম এবং উদাহরণ সহ সেগুলো বোঝার চেষ্টা করলাম। এখন যেটা আমরা শিখব সেটা হচ্ছে রাশি। রাশি কি? রাশি হচ্ছে আমাদের চারপাশে ভৌত জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেটাই রাশি। সেটা যেমন আ কারো শরীরের আ যদি আমরা হাত দিই, কি পাই আমরা? যে তার টেম্পারেচারটা আমরা ফিল করতে পারি। এটাকে পরিমাপ করি আমরা। আ টেম্পারেচার আমরা পরিমাপ করতে পারি। আবার কোনো কিছুর দূরত্ব পরিমাপ করতে পারি, কোনো কিছুর ভর পরিবর্তন করতে পারি। তো এরকম যা কিছু আছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে রাশি। আর যেটা আমরা পরিমাপ করতে পারি না সেগুলোকে আমরা রাশি বলবো না। যেমন, যেমন মা তার বাচ্চাকে ভালোবাসে। এই ভালোবাসার পরিমাপ করা যায় না। এটাকে কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। বা কেউ একজন ব্যথা পেয়েছে, তো সে কতটুকু ব্যথা পেয়েছে, এইগুলো
পরিমাপযোগ্য না। আচ্ছা, তো এই জন্য আমরা যেগুলো পরিমাপ করতে পারি সেগুলোকে আমরা বলবো রাশি, আর যেগুলো পরিমাপ করতে পারবো না সেগুলোকে আমরা রাশি বলবো না। তো আমাদের পরিচিত ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই রাশি। রাশি দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি। স্কেলার রাশির শুধু মান থাকে, ঠিক আছে? স্কেলার রাশি কিন্তু কোনো দিক থাকে না। এটা যেমন ভর, যে আমি 1 কেজি আলু কিনলাম, 1 কেজি আলু। তো এটার জন্য আমার কোনো দিক লাগে না। আবার যদি বলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তো এইগুলো কি স্কেলার রাশি, এগুলোর কোনো দিক নাই। আর ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি হচ্ছে যার মান এবং দিক উভয়ই আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কেমন? যেমন বল, ত্বরণ, সরণ ইত্যাদি। তো এইগুলো আমরা যখন আমরা পরবর্তীতে এগুলোর সংজ্ঞা দেখতে যাব তখন আমরা এগুলো সবই পেয়ে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি। অধ্যায়ের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও খুব অল্প দিনের মধ্যেই তোমাদের মাঝে নিয়ে আসব, যাতে করে তোমরা পুরা অধ্যায়টা একটা সম্যক জ্ঞান অর্জন করতে পারো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে করে আমি তোমাদের মাঝে এইরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।